গ্রামের চ্যাংরা প্লাপাইন প্রথমবারের জন্য প্রবাসে গেলে আমাদের মা চাচিরা দল বেঁধে এভাবেই বিদায় দিয়ে থাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সাথে আছি ইলিয়াস রাম একে কিংবদন্তি। আমার স্টাইল অন্য, ডায়লগ হচ্ছে ভিন্ন। হাসিতে সব ডাকে, হৃদয়ের ক্ষত ডাকে না। আজকের এই ব্লগটি দেখছো কিংবদন্তি স্টাইলে। ব্লগটি হতে যাচ্ছে সবার থেকে আলাদা, অন্য এবং ভিন্ন। আজকের ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। ব্লগটিতে মেন পার্সন হিসেবে থাকছে হজরত, আমার কাকাতো ভাই প্লাস বন্ধু। আরেকটা পরিচয় আছে আমাদের টিম মেম্বার। আজকে ওই প্রবাসে চলে যাচ্ছে। আমরা ভিডিওর মাধ্যমে ওকে ঢাকা এয়ারপোর্ট থেকে বিদায় জানাবো। প্রথমেই এক এক করে ওর আসবাবপত্র গোছাচ্ছিল, আর এদিকে ভাই ব্রাদারের সাথে আমাদের কিছু বন্ধু বান্ধবও চলে আসে। আমাদের পরিবার প্লাস বন্ধু বান্ধব আমরা সকলেই মিলে স্মৃতি হিসেবে ক্যামেরায় বন্দী হচ্ছি। এক পর্যায়ে আমাদের সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে। পিছন দিকে তাকিয়ে দেখি গ্রামের অসংখ্য মানুষ আমাদেরকে বিদায় দিচ্ছে। গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের তিন ভাইকে অন্যরকম ভালোবাসে। তার মেন কারণ হচ্ছে আমাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাদের চরিত্রে এমন কোনো দাগ লাগেনি, যেই দাগের কারণে মানুষ আমাদের ছোট করে এবং কি নিন্দা দিয়ে কথা বলবে, আমাদের চরিত্র নিয়ে কথা বলবে, আজ পর্যন্ত এমন কারো পয়দা হয়নি। এটা আমাদের গর্ব, অহংকার, অ্যাটিটিউড, হাই কোয়ালিটির লেভেল, পাওয়ারফুল যোগ্যতা। এটা আমাদের স্টাইলিশ অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড কিংবদন্তি স্টাইল। আমাদের কথাবার্তা, আচার আচরণ আর ব্যবহার, হাঁটার স্টাইল থেকে শুরু করে কথা বলার ধরন সব মানুষের জানা। তাই আমাদের প্রতি এত ভালোবাসা আর এত মায়া। একদিন এমন সাহসী কণ্ঠে বুক চওড়া করে উচ্চ গলায় উচ্চ স্বরে আওয়াজ কইরা এমন কথাবার্তা বলবো বইলাই আজ জীবনে অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে। আমার মুখের ভাষা বোঝার ক্ষমতা না থাকলে সে হাসে, আর বোঝার ক্ষমতা থাকলে সে হাসে না, গভীরে বাসে। যাই হোক, এবার একটু স্বাভাবিকে আসা যাক। বিদায় বেলা, এবার আমাদের কান্নাকাটির পালা। এবার কান্নাকাটি শেষ করে গাড়িতে উঠে পড়লাম ভাই ব্রাদার সহ বিকল্প সম্পর্কের বিশেষ অতিথি সহ মোট 10 জন। হজরত হচ্ছে স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি ইদানিং মাঝে মধ্যে ঢাকায় থাকতো, তবে দীর্ঘ লং টাইম বাড়িঘর ছেড়ে এবার চলে যাচ্ছে প্রবাসে। ওই যেহেতু মাঝে মধ্যে ঢাকায় থাকতো, তাই বাড়িঘর ছেড়ে থাকার কিছুটা অভিজ্ঞতা ছিল। আমাদের মায়া কাজ করলেও ওই সহ আমাদের পরিবার আমরা অল্পতেই মেনে নিতে পারি। হজরত আর আমি ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছি। আমাদের শৈশব, কৈশোর আর যুবককাল সব একসঙ্গেই কাটিয়েছি। অনেক খেলাধুলা করেছি, আর শিশু থেকে ইন্টার পর্যন্ত আমরা এক স্কুল কলেজেই লেখাপড়া করেছি। কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব। আমাদের শিশুকালে অনেক ঝগড়া হতো, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা নিয়ে। মাঝে মাঝে থুতু দিয়েও ঝগড়া হতো। কিন্তু যখন আমরা বড় হয়েছি, কৈশোর আর যুবককালে পৌঁছানোর পর আমরা একে অপরকে বুঝতে শিখেছি। তারপর আমাদের মধ্যে আর তেমন ভাবে ঝগড়া হয়নি। আমাদের সিদ্ধান্তর পার্থক্য হলে আমরা একে অপরকে সম্মান আর শ্রদ্ধা জানিয়ে আমরা দুজন দুজনার দিক দিয়ে স্যাক্রিফাইস করে সব সিদ্ধান্ত সমন্বয়ে আনতাম। এভাবেই আমাদের দিনকাল কাটতেছিল। হঠাৎ একদিন জানতে পারি হজরত নাকি প্রবাসে চলে যাবে, আর আজকে সত্যি করে চলেই যাচ্ছে। আসলে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। সেই চিন্তা ভাবনার থেকে কেউ বিদেশ চলে যায়, আবার কেউ আমার মতো দেশে থাইকা যায়। সংক্ষিপ্ত এই জীবনে বহু জিনিস নিয়ে বহুবার স্বপ্ন দেখছি, তবে আজ পর্যন্ত বিদেশ যাওয়ার পরিকল্পনা এবং কি চিন্তা ভাবনা কেন যেন আমার স্বপ্নে আজ পর্যন্ত আসে নাই। আমি ছোটবেলার থেকে দেখে আসতেছি আমার মামার ফ্যামিলি সবাই প্রবাসে থাকে। আমাকে প্রবাসে নেওয়ার জন্য অসংখ্যবার প্রস্তাব দেওয়া হয়েছে।
শুধুমাত্র আমার চিন্তা ভাবনা থেকে তাদের প্রস্তাব আমি গ্রহণ করতে পারিনি। এইখানে আমি চিরকৃতজ্ঞ, কারণ যেইখানে মানুষ মানুষকে খুঁজে প্রবাসে যাওয়ার জন্য, আর সেইখানে আমার মামার ফ্যামিলি খুঁজে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে প্রবাসে নেওয়ার জন্য। তাদের মতো হাই লেভেলের কোয়ালিটি, পাওয়ারফুল, যোগ্যতা সম্পন্ন, সম্মানীয় ব্যক্তিদের প্রস্তাব আমি গ্রহণ করতে পারিনি। এইখানে সত্যি আমি লজ্জিত এবং কি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, এবার আসা যাক গাড়ির ভেতরে। গাড়ির ভেতরে ভাইয়া কিছু গান বাজাচ্ছিল, প্রত্যেকটা গান ভাঙা হৃদয়ে আঘাত করতেছে। এবার তাহলে গানের তালে তালে ইমোশনাল ভয়েস ওভার দেওয়া যাক। রেডি, 1 2 3 স্টার্ট। তুমি কি গোপন দুঃখ বুঝো? তুমি আমার সেই গোপন দুঃখ বুঝলা? তুমি আমার হৃদয়ের হাহাকার, ক্ষুধার্ত তৃষ্ণা। তুমি আমার না বলা ভাষা, ভিতরের অসুখ, মন মস্তিষ্কের ভাবনা। তুমি আমার ফুটফুটে দিনের প্রকাশ্যে হাসি, গভীর রাতের চিৎকার। হজরতের ফ্লাইট ছিল 17 তারিখ 10 মাস 2025 রাত 3টা বাজে। তাই আমরা রওনা দিয়েছিলাম 16 তারিখ পরন্ত বিকেলে, সময় 5টা 30 মিনিট। অর্ধেক রাস্তা গিয়ে আমরা নাস্তা পানি করতেছিলাম, আর এয়ারপোর্ট পৌঁছে যাই রাত 9টা 30 মিনিটে। আমাদের দেশে জেলা আর বিভাগ নিয়ে দ্বন্দ্ব লেগে আছে, সেই ভয়ে আমরা আগেই চলে যাই এয়ারপোর্টে। তারপর আমরা অপেক্ষা করতে থাকি, আর এদিকে হাগামোতা থেকে শুরু করে খাওন দাওন, সেলফি ওঠা, আমাদের পার্সোনাল কাজ আমরা এক এক করে সব কমপ্লিট করি। পোস্টারে লেখা ছিল এখানে প্রস্রাব করা নিষেধ, পাবলিক টয়লেট নিচতলায়। তবে আমাদের বাঙালি এখানেই মুইতা বাসাচ্ছিল, আর আমি এদিকে ছোট্ট করে স্লো মোশন দিচ্ছিলাম। জানি না কেন যে শুধুই তোর কথা ভাবতে ভালো লাগে, দু চোখে এত যে স্বপ্ন লুকোচুরি। স্লো মোশন শেষ করতে করতে আমাদের অপেক্ষাও শেষ হয়ে যায়। এবার হজরতকে টার্মিনালের ভেতর দিয়ে ঢোকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এক পর্যায়ে আমরা ওর কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, তবে বিদায় বেলায় ওর চোখে পানি দেখতে পারছিলাম না। তার মেন কারণ হচ্ছে ওকে যখন আমরা বিদায় দিচ্ছিলাম, ওইখানকার আমরা কেউই ওকে বুকে জড়িয়ে আমাদের পুনরায় আবেগ জাগ্রত করিনি, কোনো রকম কোনো মায়াও দেখাইনি। দূর থেকেই নিষ্ঠুর আর পাষাণের মতো বিদায় ছিলাম, কারণ কায়া দেখলে মায়া বাড়ে, আহারে কইলেই পোলাই পান কান্নাকাটি করে। ওকে আমরা ভেতরে ঢুকিয়ে দেই রাত 12টায়, আর রাত 12টার পরে 16 তারিখ থেকে 17 তারিখ চলে আসে। ওর ফ্লাইট হচ্ছে 17 তারিখ রাত 3টা বাজে। হজরতকে ভেতরে ঢোকার পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কারণ হজরত ছিল এবার প্রথম। ওর সাথে আমাদের এমন কোনো লোক ছিল না যে ওকে ভেতরে হেল্প করবে। ওই যখন আমাদের কনফার্ম বলে দেয় আমি সহ আমার মালামাল সুরক্ষিত আছে, তখনই আমরা এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ওকে যখন বিদায় দিচ্ছিলাম তখন মায়া কাজ করলেও ওই রকম মায়া কাজ করেনি, তবে মায়া কাজ করেছিল ও চলে যাওয়ার একদিন আগে হঠাৎ করে আমাদের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর আজকে মায়া কাজ করতেছিল যখন আমি ফেসবুকে স্টোরি দিচ্ছিলাম। সত্যি বলতে যখন আমি ক্যাপশন লিখতেছিলাম ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক বাজতেছিল। অতিরিক্ত মায়ার কারণে এক পর্যায়ে আমার চোখে পানি চলে আসলো, কারণ ওই আমার কাকাতো ভাই প্লাস বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসঙ্গেই বড় হয়েছি, ক্লাস শিশু শ্রেণী থেকে ইন্টার পাস আমরা একসঙ্গেই করেছি, একই কলেজ এবং কি একই স্কুল। দুজনে একসঙ্গে স্কুলে যেতাম, এক বেঞ্চিতেই ক্লাস করতাম। বাড়িতে আম পাতা জাম পাতা থেকে শুরু করে জগতের সব খেলাই খেলতাম, তাই ওর প্রতি অন্যরকম মায়া কাজ করবে এইটাই স্বাভাবিক। এক পর্যায়ে আমরা বাড়ির কাছে চলে আসি, তবে ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিয়েছিলাম রাত 2টা 37 মিনিটে, আর আমরা বাড়িতে চলে আসি ভোর 5টা বাজে। আর আজকের ব্লগ এখানেই শেষ। হজরতের জন্য সবাই দোয়া করবেন যাতে ওর মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।